দর্শক, এই মুহূর্তে আমি রওনা দিলাম বিভাগীয় শহর রংপুরের উদ্দেশ্যে। ট্রেনে যাচ্ছি। রংপুরের ইতিহাস, ঐতিহ্য, কিছু জায়গার নিদর্শনগুলো তুলে ধরব আপনাদের সামনে, ভিডিও চিত্র এবং ইতিহাস। তাই যাচ্ছি রংপুরে। এই মুহূর্তে আমি রংপুর স্টেশনে নামলাম। রঙে রসে ভরা এই আমাদের রংপুর। রংপুরের ইতিহাস, ঐতিহ্যমূলক নিদর্শনগুলো দেখতে আমার সঙ্গে থাকুন। আমি আপনাদেরকে সেই নিদর্শনগুলো দেখাবো একটি রাজবাড়ির ইতিহাস, গল্প এবং তার ভিডিও চিত্র। দর্শক, দেখতে পাচ্ছেন আমি রংপুর রেল স্টেশন থেকে এখন রওনা দিচ্ছি সেই ঐতিহাসিক নিদর্শন তাজহাট জমিদার বাড়ির দিকে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক তাজহাট জমিদার বাড়ি বা রাজবাড়ির সামনের ফটকে। আপনারা দেখতে পাচ্ছেন রংপুর শহরের পুরান রংপুর অর্থাৎ তাজহাটে অবস্থিত ঐতিহাসিক এই প্রাসাদটি একটি জাদুঘর হিসাবেও বর্তমান ব্যবহৃত হচ্ছে। রংপুর পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। এটি রাজবাড়িটি রংপুর শহরের 0 পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। এটি রংপুরের অন্যতম একটি প্রাচীন নিদর্শনও বটে। প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে রাজা মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন। এতে সময় লেগেছিল প্রায় 10 বছর। মহারাজা গোপাল রায় ছিলেন হিন্দু, পেশায় ছিলেন একজন স্বর্ণকার। কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণেই এই এলাকাটি তাজহাট নামে অভিহিত হয়ে থাকে। দর্শক, দেখছেন সেই তাজবাড়ি বা তাজহাটের রাজবাড়িটি বা জমিদার বাড়িটি। আপনারা জানেন এটি একটি ঐতিহাসিক বাড়ি বা প্রাসাদ আমরা বলে থাকি। 1984 সালে থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হতো রংপুর হাইকোর্ট বা বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা ব্রাঞ্চ হিসাবে। প্রেসিডেন্ট এরশাদ বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন জেলা সদরে বাংলাদেশের হাইকোর্ট বিভাগের আঞ্চলিক বেঞ্চ স্থাপন করেন, যার একটি স্থাপিত হয় সেই প্রাসাদটি। পরে 1991 খ্রিস্টাব্দে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর এই প্রাসাদটি তুলে ধরা হয়। 1995 সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটি একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসাবে ঘোষণা করেন। বাংলাদেশ সরকার এই স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে 2005 সালে ঐতিহাসিক এই প্রাসাদটি জাদুঘরে রূপান্তরিত করে। এই প্রাসাদের দ্বিতীয় তলায় নিয়ে আসে মার্বেলের সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কিছু প্রদর্শনী কক্ষ, যাতে রয়েছে 10ম ও 11শ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম। এখানে রয়েছে সংস্কৃতি এবং আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি। এর মধ্যে রয়েছে মুঘল সম্রাটের আওরঙ্গজেবের সাহেবের কোরআন সহ মহাভারত ও রামায়ণ। পিছনের ঘরে রয়েছে বেশ কয়েকটি লাল পাথরের হিন্দু দেবতা, বিষ্ণুর প্রতিকৃতি, কিন্তু জাদুঘরের ভিতরে ছবি তোলার নিষেধাজ্ঞা রয়েছে। প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ, গাছের সারি এবং প্রাসাদের দুই পাশে রয়েছে 2টি পুকুর। জাদুঘরে নির্দিষ্ট মূল্য পরিশোধ করে আপনাকে প্রবেশ করতে হবে। প্রাসাদ চত্বরে গাড়ি নিয়ে
ঢুকতে চাইলে গাড়ির জন্য নির্দিষ্ট ফি দিতে হবে। দর্শক, দেখছেন সেই ঐতিহাসিক রংপুরের তাজহাটের জমিদার বাড়িটি। প্রাসাদটি প্রায় 210 ফুটের মতো প্রশস্ত ও 4 তলার সমান উঁচু। এই গঠন শৈলী প্রাচীর মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত হয় বলে আমরা অনুমান করতে পারি। আর এই প্রাসাদের মধ্যভাগে রয়েছে বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলোর একটি মসজিদের মতো করে তৈরি করা হয়েছে। এখানে সর্বমোট 31টি সিঁড়ি আছে, যার প্রতিটাই ইতালীয় ঘরানার মার্বেল পাথরে তৈরি। সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেঝের পুরোটাই একটি পাথরে তৈরি। রাজবাড়িটির গুপ্ত সিঁড়িও রয়েছে। এই গুপ্ত সিঁড়ি কোনো একটি শৃঙ্গের সাথে যুক্ত বা সরাসরি ঘাঘর নদীর সাথে যুক্ত এমন একটি জনশ্রুতি শোনা যায়। তবে সিঁড়িটি এখন নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাসাদের সুন্দর ফোয়ারাটি কালের আবর্তে মার্বেল ও শ্বেত পাথরের দ্বারা সবুজাত নকশা কিছুটা মলিন হলেও এখনও তার জৌলস বোঝা যায়। কথিত আছে রানীর জন্যই বিশেষ করে এটি নির্মাণ করা হয়েছিল। প্রাসাদটি সম্মুখভাগ প্রায় 76 মিটার, 2 তলা বিশিষ্ট এবং পূর্ব দিকে মুখ করে একটি অবস্থান রয়েছে। দর্শক, দেখছেন আমি ভিতরের খুঁটিনাটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। দর্শক, দেখছেন সেই রংপুরের তাজহাট জমিদার বাড়ি প্রাসাদটি। এখানে অনেক পর্যটক প্রতিদিন আসে এবং যায়। প্রাসাদটির সাধারণত খোলা প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ইউ আকৃতির মতো করে নকশা তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন পাথর দিয়ে এই প্রাসাদের নকশা তৈরি করা হয়। দর্শক, যার পরিমাণ 18x10 মিটারেরও বেশি। একটি 3 মিটার চওড়া গলির ভিতরে একের ব্লকের পুরো দৈর্ঘ্য দিয়ে চলে যায়। 2টি প্রশস্ত কাঠের সিঁড়ি দিয়ে উপরের তলায় ওঠার জন্য ব্যবস্থা রয়েছে। এখন আপনারা যে ড্রেসিং টেবিলটি দেখতে পাচ্ছেন, সেই সময়কার সেই ড্রেসিং টেবিলটি। এই দেওয়ালে নকশা করা এই রাজার যে সমস্ত অঞ্চল ছিল, সেই অঞ্চলের একটি মানচিত্র এখানে রাখা রয়েছে। যে মানচিত্রটি তিনি এই অঞ্চলটি শাসন করতেন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি দ্বিতীয় গেট। এই গেট দিয়ে রাজা সেই সময় বের হতেন। বাংলাদেশের কোনো একটি জমিদার বাড়ির নেই এর চেয়ে সুন্দর বলে আমি মনে করি। সবচেয়ে সুন্দর হিসাবে চিহ্নিত করা কঠিন নয়, তবুও আমি মনে করব সৌন্দর্যের ধারণা আপেক্ষিক এবং একটি বিভিন্ন ব্যক্তির পছন্দ ঐতিহাসিক গুরুত্বের উপর নির্ভর করে থাকে। তবে তাজহাট জমিদার বাড়ি তথা মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইলের চেয়েও আমি মনে করব অনেক সুন্দর, স্বচ্ছ স্থাপত্য শৈলী, ঐতিহাসিক তাৎপর্য, প্রাকৃতিক পরিবেশের জন্য অত্যন্ত জনপ্রিয় ও সুন্দর হিসাবেই বিবেচিত হবে সেই তাজহাট জমিদার বাড়িটি। এটি একটি ঐতিহাসিক প্রাসাদ যা এখন জাদুঘর হিসাবে ব্যবহার করা হচ্ছে। পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় এই তাজহাট জমিদার বাড়িটি। এই মুহূর্তে আপনাদেরকে যে ভিডিও চিত্র আমি দেখাচ্ছি, এটি মূলত এই প্রাসাদের প্রথম তলার কিছু অংশ। আপনারা দেখছেন সেই তাজহাট জমিদার বাড়ির প্রাসাদের ভিডিও চিত্র। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি সেই তাজহাট জমিদার বাড়ির প্রথম তলায়।
এই তলাটি সুন্দর শৈলী দ্বারা, পাথর দ্বারা, বিভিন্ন ধরনের পাথর দ্বারা এই প্রাসাদটি তৈরি করা হয়েছে। আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই তাজহাট জমিদার বাড়িটি। দর্শক, প্রথম তলায় যখন আমি প্রবেশ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আমাদের ড্রয়িং রুমের মতো গোলাকার একটি চত্বর। এই চত্বর থেকেই বিভিন্ন জায়গায় তারা যেতে পারতেন। দেখুন কত সুন্দর করে এই প্রাসাদটি তৈরি করা হয়েছে। তাজহাট ঐতিহাসিক জমিদার বাড়ি, তার সাথে রংপুর জাদুঘর এর জন্য বিখ্যাত। মহারাজা কুমার গোপাল লাল রায় কর্তৃক নির্মিত এই প্রাসাদটি স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্বের কারণে পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হয়েছে। এটি একটি দৃষ্টিনন্দন স্থাপত্যের নিদর্শন, যা বিংশ শতাব্দীর শুরুতে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেছিলেন। এই বিশাল প্রাসাদটি এখন জাদুঘর হিসাবে মূলত ব্যবহার করা হচ্ছে। প্রাসাদটির ভিতরে রংপুর জাদুঘর অবস্থিত। সেখানে রংপুর অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত আছে। এটি রংপুরের পর্যটকদের কাছে একটি প্রধান আকর্ষণ। আপনারা দেখতে পাচ্ছেন এই গেট দিয়েই দোতলায় যাওয়া যায়। গেটটি বর্তমানে বন্ধ রয়েছে। দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই তাজহাট জমিদার বাড়ি বা রাজবাড়ির স্থাপত্য শৈলী আর এই প্রাসাদের ইতিহাস। জমিদার বাড়ির ফলে ব্রিটিশ শাসন আমলের জমিদারের নির্মিত বিশাল এই প্রাসাদ, যা তাদের মমতা, বিচার কার্য, ক্ষমতা আর বসবাসের কেন্দ্র ছিল। চিরস্থায়ী বন্দোবস্তর মাধ্যমে জমিদারেরা প্রজন্মের কাছ থেকে প্রজন্ম তারা এখানে বসবাস করত। প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায় করতেন। এই বাড়িগুলো থেকে তাদের প্রশাসনিক বিচারিক কার্যক্রম পরিচালনা হতো। কালের পরিক্রমায় 1950 সালের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে বেশিরভাগ জমিদার বাড়ি পরিত্যক্ত হয়। বুঝলাম। দর্শক, দেখছিলেন সেই ঐতিহাসিক রংপুরের তাজহাট জমিদার বাড়িটি। ভবন পিপাসু বাঙালি একটু সুযোগ পেলেই ঘুরতে যান। আমাদের আশেপাশে বেড়ানোর জন্য দর্শনীয় অনেক স্থান রয়েছে। তেমনি রংপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক স্থাপনা তাজহাট জমিদার বাড়ি। চাইলে ঐতিহ্যবাহী স্থান আপনিও ঘুরে আসতে পারেন। জমিদারি শাসনামল একটি প্রাচীন শাসন ব্যবস্থার প্রচলন ছিল বাংলাদেশেও। রংপুর জেলার তাজহাট, ডিমলা, কাকিনা, মন্তনা, পীরগঞ্জ সহ বিভিন্ন এলাকার বেশ কিছু জমিদার ছিল এই অঞ্চলে। তাদের বিশাল আয়তনের বেশ কিছু প্রাসাদও রয়েছে। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল তাজহাট জমিদার বাড়ি। এটি তাজহাট রাজবাড়ি নামেও পরিচিত। রংপুর শহর থেকে 6 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই তাজহাট জমিদার বাড়িটি। তৎকালীন জমিদার মহারাজা কুমার গোপাল রায় এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। দর্শক, আপনাদেরকে সেই প্রাসাদের মূল ফটকগুলো দেখাচ্ছি। আপনারা দেখছেন সেই প্রাসাদের নিচতলার কিছু ঐতিহাসিক স্থাপত্য শৈলী। তৎকালীন জমিদার মহারাজা কুমার গোপাল রায় প্রাসাদটি নির্মাণ করেছিলেন। এটি নির্মাণের সময় লেগেছিল প্রায় 10 বছর। তিনি ছিলেন এই প্রাসাদেরই কর্ণধর। উত্তরাধিকারী গোবিন্দলাল 1879 সালে এই জমিদারির মালিক হন এবং পরবর্তীতে তিনি
সালে রাজা, 1892 সালে রাজা বাহাদুর এবং 1896 সালে মহারাজা উপাধি অর্জন করেন। দেখছেন সেই রাজার সেই রাজত্বের সেই রাজবাড়িটি। গোবিন্দলালও সোনা, হীরা, জহরতের পেশায় লিপ্ত ছিলেন। ধারণা করা হয় তার আকর্ষণীয় তাজ বা রত্ন খচিত মুকুটের কারণে এই এলাকার নামকরণ করা হয় তাজহাট। বিশাল এই প্রাসাদটি পূর্ব দিকে দোতলা, এর দৈর্ঘ্য 76.20 মিটার। ইতালি থেকে আনা সাদা মার্বেল পাথরে তৈরি 15.24 মিটার প্রশস্ত 31টি। দর্শক, ইতিহাস ঐতিহ্যমূলক এই প্রাসাদটি আমি ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও ধারণ করছি। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন, ইতিহাস জানবেন। আর ইতিহাস জানা সকলেরই একটি কৌতূহল। ইতিহাস আছে বলেই পৃথিবী এত সুন্দর। প্রত্যেকটি দেশ আর পৃথিবীর ইতিহাস এখনো প্রচলিত আছে। আপনারা জানেন এই মুহূর্তে আমি সেই তাজহাট জমিদার বাড়ি বা প্রাসাদের নিচতলায় হেঁটে হেঁটে সেই প্রাসাদের কক্ষগুলো এবং কক্ষের আড়ালে সাইডগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকুন। আমি আগামীতে আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেব। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গার ভিডিওগুলো তুলে আনবো ইনশাল্লাহ। দর্শক, দেখছেন সেই প্রাসাদের ভিতরের অংশ। সাধারণত প্রাসাদটি দেখার জন্য প্রতিদিনই হাজার হাজার মানুষ আসে। প্রাসাদটির দৈর্ঘ্য প্রস্থ অনেক, 210 ফুট প্রশস্ত। প্রাসাদটি 4 তলার ভবনের সমান উঁচু ধারণা করা হচ্ছে। প্রাসাদটির নির্মাণশৈলী মুঘল স্থাপত্যের নির্দেশন। এটি অনেকটা ঢাকার আহসান মঞ্জিলের আদলে তৈরি করা হয়েছে। আপনারা দেখছেন সেই তাজহাট জমিদার বাড়ি প্রাসাদটি। মার্বেল সিঁড়ি বেয়ে উপরে উঠলেই জাদুঘর। সেখানে রয়েছে রাজা বাদশাদের ব্যবহৃত অনেক ধরনের নিদর্শন। বোন মরিয়মকে দেওয়া বেগম রোকেয়ার চিঠি। এছাড়াও রয়েছে পবিত্র কোরআন, সম্রাট আওরঙ্গজেবের খুতবা, বিখ্যাত কবি শেখ সাদির ফরাসির লেখা কবিতা। দর্শক, দেখতে থাকুন আর অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে অন্যকে এই প্রাসাদটি দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে আমি এই প্রাসাদ থেকে নেমে যাচ্ছি আর আপনারা আমাকে উৎসাহ দিবেন। আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও যেন আমি আপনাদের সামনে তুলে নিয়ে আসতে পারি। অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা সেই সম্পর্কে আমাকে জানাবেন। আমি জানানোর অপেক্ষায় থাকলাম। আপনারা আমাকে সেই আমার ভুল ত্রুটি দেখে তুলে ধরবেন, কোথায় কীরকম আমার ভুল হচ্ছে সেগুলো অবশ্যই তুলে ধরবেন। দর্শক, এই মুহূর্তে সেই ঐতিহাসিক প্রাসাদ রংপুরের জমিদার তাজহাট প্রাসাদ থেকে বের হয়ে আমি চলে যাচ্ছি। আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা এই প্রাসাদটি এখনও দেখেননি অবশ্যই দেখতে আসবেন। প্রাসাদটি মূলত রংপুর শহর থেকে 6 কিলোমিটার পূর্ব পশ্চিম দিকে অবস্থিত। দর্শক, দেখছেন সেই প্রাসাদ থেকে নেমে যাওয়ার সেই সুবিশাল একটি ফুলের বাগান, যেটা প্রাসাদের সামনে
সর্বশেষে ফুলের শুভেচ্ছা দিয়ে শেষ করলাম।